ওয়েলকাম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। এটা হচ্ছে 47তম বিসিএস এর জন্য ডাইজেস্ট, প্রিসেপ্টরস ডাইজেস্ট। এর আগেও এই বিষয়ে আমি একটা ভিডিও দিয়েছিলাম। তো আজকের কথাটা হচ্ছে যে আমরা যেহেতু শেষ সময় চলে এসেছি, আমরা কি এখন শুধু ডাইজেস্ট পড়ব নাকি সাবজেক্টিভও দেখব? তো সেক্ষেত্রে আমার প্রথম কথা হচ্ছে যে আপনারা যদি সাবজেক্টিভ পড়াশোনা এর আগে করে থাকেন, অর্থাৎ সাবজেক্টিভ বই থেকে শেষ করে থাকেন সাবজেক্টিভগুলো, তাহলে আপনারা সাবজেক্টিভ আবার রিভিশন করেন, সাথে ডাইজেস্টটা একটু দেখবেন। কিন্তু যারা সাবজেক্টিভ শেষ করতে পারেননি তারা এখন শুধু ডাইজেস্টই পড়ুন, আমি মনে করি এটাই সবচেয়ে ভালো হবে। তো আমরা প্রথমেই দেখব যে আসলে সাবজেক্টিভ এবং ডাইজেস্টের মধ্যে তফাৎটা কী এবং মিল কোথায় আছে। দেখুন, সিলেবাস অনুযায়ী প্রত্যেকটা বই চেষ্টা করে যে সাবজেক্টিভ অনুযায়ী যেই সিলেবাস আছে সেই অনুযায়ী বইটা সাজানোর। তো দেখুন, সেই ধারাবাহিকতায় বাংলা সাহিত্যের যে সিলেবাস সেইখানে সেটা দেওয়া আছে। প্রথমেই বাংলা সাহিত্যের যে সিলেবাস সেই সম্পর্কে আলোচনা করা হচ্ছে। পরবর্তীতে আস্তে আস্তে তারা মূল যে বিষয়টা ডিটেলসে সেইখানে গিয়েছে। দেখুন, এখানে সূচিপত্রতে দেখুন প্রথমে 46 দেওয়া ছিল প্রশ্নের ব্যাখ্যা, এরপরে ভাষা ও সাহিত্য, প্রথমে ভাষা। তো আজকে আমরা দেখতেছি প্রথমে সাহিত্য। দেখুন, বাংলা সাহিত্যের এখানে সূচিটা যেটা দেওয়া আছে এইভাবেই কিন্তু বইটা সাজানো। তো এখানে কি দেওয়া আছে দেখুন, চর্যাপদ, প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ, আধুনিক যুগের কবি সাহিত্যিকগণ। এখানে হচ্ছে আধুনিক যুগের কবি সাহিত্যিকগণ রয়েছে। এই পর্যন্তই শেষ। এরপরে কিছু গুরুত্বপূর্ণ সাহিত্যিকের তথ্যাবলী। তো এইখানে একটা জিনিস দেখুন, সিলেবাস অনুযায়ী তারা কিন্তু প্রথমে 3টে ভাগে ভাগ করেছে: প্রাচীন যুগ এবং মধ্যযুগ, পরে আধুনিক যুগ। তো যথারীতি প্রাচীন যুগ এবং মধ্যযুগে হচ্ছে 5 মার্ক এবং আধুনিক যুগে হচ্ছে 15 মার্ক, সর্বমোট 20 মার্ক হচ্ছে বাংলা সাহিত্যে। তো এইখানে দেখি আমরা প্রথমেই কি কি আছে। আচ্ছা, দেখুন, প্রাচীন যুগে আছে চর্যাপদ, মধ্যযুগে বাংলা সাহিত্যের অধ্যকার যুগ, শ্রীকৃষ্ণ কীর্তন, বৈষ্ণব পদাবলী, চণ্ডীদাস, অনুবাদ সাহিত্য, রোমান্টিক প্রণয়ক্ষণ, নাচ সাহিত্য, পুঁথি সাহিত্য, যুগসন্ধিক্ষণ ও ঈশ্বরচন্দ্র গুপ্ত। পরবর্তীতে আধুনিক যুগ 1801 থেকে বর্তমান, অর্থাৎ 1801 সাল থেকে বর্তমান যুগ হচ্ছে আধুনিক যুগের মধ্যে পড়েছে। পরবর্তীতে আধুনিক যুগের কবি সাহিত্যিকগণ। তো প্রথমে বাংলা সাহিত্যে দেখুন, ডাইজেস্ট থেকে বাংলা সাহিত্যে মোটামুটি বিস্তারিত দেওয়া আছে। বিভিন্ন রূপ, বাংলা সাহিত্যের বিভিন্ন গ্রন্থাবলী, সাথে বিগত বছর প্রশ্নগুলো। প্রাচীন যুগে চর্যাপদ, দেখুন এখানে প্রাচীন যুগ ও মধ্যযুগে 5 নম্বর চর্যাপদের নাম, চর্যাপদ রচনার সময়, আবিষ্কার, চর্যাপদের ভাষা সহ যে চর্যাপদের যে পদকর্তা তাদের নাম বলা আছে। কিছু বিগত বছর প্রশ্ন আছে। পরে শ্রীকৃষ্ণ কীর্তন রচনার সময়, বৈষ্ণব সাহিত্য বা বৈষ্ণব পদাবলী, জীবনী সাহিত্য, চণ্ডীদাস। দেখুন, চণ্ডীদাসের যে বিষয়গুলো, আমাদের চণ্ডীদাস সম্পর্কিত সমস্যা, 3টি যে চণ্ডীদাস, বরু, দ্বিজ, দীন, জীবনী সাহিত্য, মঙ্গল কাব্য, ভারতচন্দ্র রায়গুণাকারের মাধ্যমে কিন্তু মধ্যযুগ শেষ হয়ে গেল। লোক সাহিত্য আছে। তো এর মাধ্যমে কিন্তু আমরা মধ্যযুগের মোটামুটি শেষ করে ফেললাম। মধ্যযুগ এবং আধুনিক যুগের মাঝে একটা যুগ ছিল, সেটা হচ্ছে যুগসন্ধিক্ষণ। সেখানে একমাত্র কবি বা সাহিত্যিক ছিল কিন্তু ঈশ্বরচন্দ্র গুপ্ত। এই যে অল্প একটু জিনিস আছে ঈশ্বরচন্দ্র গুপ্তের, অল্প একটু তথ্য। এবারে আধুনিক যুগ, প্রথমেই তারা কি করেছে, আধুনিক যুগের ফোর্ট উইলিয়াম কলেজ সম্পর্কিত কথা বলেছে, বিভিন্ন সাহিত্যকর্ম। পরে দেখুন অন্যান্য পণ্ডিতের যে সাহিত্যকর্ম, দেখুন ওরিয়েন্টাল ফেবুলিস, তোতার ইতিহাস, পুরুষ পরীক্ষা, মহারাজ কৃষ্ণচন্দ্র রায়ের চরিত্র, হিতোপদেশ এবং এদের লেখক তরুণীচরণ মিত্র, চণ্ডীচরণ মুন্সী, হরপ্রসাদ শাস্ত্রী। তো এইগুলো হচ্ছে মোটামুটি ডাইজেস্টে। এরপরে বিভিন্ন কবি সাহিত্যিকগণদের তাদের সাহিত্য এবং সৃষ্টি নিয়ে কথা, যেমন কাজী নজরুল ইসলাম। দেখুন হাইলাইট করে কাজী নজরুল ইসলাম।
দিয়ে দিয়েছে হাইলাইট করে কাজী নজরুল ইসলামের তথ্য। এরপরে বিগত বছরের প্রশ্ন, রামনিধি গুপ্ত, রাজা রামমোহন রায়, দেখুন তার বিষয়ে যে বিস্তারিত তথ্য, তার উল্লেখযোগ্য গ্রন্থ। পরে এইখান থেকে কি প্রশ্ন এসেছে সেটা, প্যারীচাঁদ মিত্রের ডিটেলস, তার বিভিন্ন সাহিত্যকর্ম এবং বিগত বছর প্রশ্ন। তো এখানে আমরা যেটা দেখতে পেলাম যে বাংলা সাহিত্যে দেওয়া আছে যেগুলো ডাইজেস্টে, সেখানে হচ্ছে কবি সাহিত্যিকদের জীবনী এবং তাদের উল্লেখযোগ্য কর্ম। এরপরে দেখুন বিষ্ণু দে মার্ক্সবাদী কবি, পঞ্চপাণ্ডবের মধ্যে তিনি সর্বাধিক কবিতা রচনা করেন। এরপরে তার কিছু সাহিত্য, পঞ্চপাণ্ডব আরেকজন বুদ্ধদেব বসু, অমিয় চক্রবর্তী, সুধীন্দ্রনাথ এবং জীবনানন্দ। অর্থাৎ যেই পঞ্চপাণ্ডব তাদের কিন্তু একসাথে রেখেছে, দেখুন 202 পেজ, জীবনানন্দ দাশ, সুধীন্দ্রনাথ দত্ত, বিষ্ণু দে, বুদ্ধদেব বসু এবং অমিয় চক্রবর্তী। এই পঞ্চপাণ্ডব থেকে কিন্তু প্রত্যেকবার বিসিএসে প্রশ্ন আসে, একটা বা দুইটা প্রশ্ন আসে। তো খুবই গুরুত্বপূর্ণ, এই 5 জন সাহিত্যিক পড়লেই মোটামুটি আপনি 1-2 মার্ক মোটামুটি নিশ্চিত পেয়ে যাচ্ছেন। আরও সাহিত্যিকগণ, সৈয়দ ওয়ালিউল্লাহ, সৈয়দ আলী হাসান, সুকান্ত ভট্টাচার্য, আবদুল্লাহ মাতি, এরপরে সৈয়দ শামসুল হক, আল মাহমুদ, আখতারুজ্জামান ইলিয়াস। আমরা আধুনিক যুগের শেষে চলে আসতেছি, আহমেদ সফা, নির্মলেন্দু গুণ, হুমায়ুন আজাদ, মামুনুর রশিদ, সেলিম আল দিন, আরও কিছু অন্যান্য সাহিত্যিকদের গুরুত্বপূর্ণ সাহিত্য দেখুন, কিছু এক্সট্রা যেই অতিরিক্ত যেই সাহিত্যগুলো সেগুলো দিয়ে দিয়েছে। পরে বাংলা সাহিত্যের প্রথম যেই কার্যকলাপগুলো সেগুলো, উল্লেখযোগ্য কিছু উপন্যাস, বাংলা সাহিত্যের উল্লেখযোগ্য কাব্য অর্থাৎ উপন্যাস, কাব্য, ভ্রমণ কাহিনী, বিখ্যাত ভ্রমণ কাহিনীগুলো, কিছু জীবনী, বঙ্গবন্ধুকে নিয়ে লেখা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী বা এগুলো, মুক্তিযুদ্ধ বিষয় ভিত্তিক কিছু সাহিত্য রচনা, কিছু ছদ্মনাম, এর আগেও দেখেছিলাম, পত্র পত্রিকা। তো এই হচ্ছে শেষ, একই নামের সর্বশেষ আছে দেখুন একই নামের কিছু সাহিত্য। সর্বশেষে আমরা পেলাম একই নামের কিছু সাহিত্য, যেমন এখানে আছে 71-এর দিনগুলি, জাহানার ইমাম, 71-এর ডায়েরি, সুফিয়া কামাল, অর্থাৎ কাছাকাছি নামের যেগুলো সেগুলো, দেনা পাওনা 2টা, কবর, রজনী, এগুলো। তো এই হয়ে গেল বাংলা সাহিত্যের শেষ ডাইজেস্ট থেকে। এখন আমরা দেখব জর্জ বাংলা সাহিত্য, ভাষা ও সাহিত্য থেকে বাংলা সাহিত্যটা শুধু, কারণ আমি জর্জ থেকেই বাংলা সাহিত্য পড়েছি, এটা কিন্তু লেটেস্ট এডিশন ছিল সর্বশেষ, এখন হয়তো কয়েকটা বের হয়েছে। তো প্রথমে আমরা কি দেখে নেব, সূচি। দেখুন এখানে সূচিটা, বাংলা সাহিত্য আদিযুগ, মধ্যযুগ, শ্রীকৃষ্ণ কীর্তন, এর আগে সেমভাবে ওই বইতেও আমরা পেয়েছিলাম ডাইজেস্ট থেকে, আধুনিক যুগের যে সাহিত্যিক তাদের বিভিন্ন, প্রথমে গীতিকা এগুলো, তারপরে হচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক কিছুই, এরপরে কবি সাহিত্যিকগণ দেখুন ঈশ্বরচন্দ্র, মাইকেল, দীনবন্ধু, বঙ্কিম, মীর মোশাররফ, কায়কোবাদ, রবীন্দ্রনাথ, দ্বিজেন্দ্রলাল রায়, রোকেয়া সাখাওয়াত, মোটামুটি সকল গুরুত্বপূর্ণ সাহিত্যিকদের, কবি সাহিত্যিকদের জীবনী এবং তাদের সাহিত্যকর্ম রয়েছে। জীবনানন্দ দাশ, পঞ্চপাণ্ডব দেখুন 3 জন পঞ্চপাণ্ডব, পরে বুদ্ধদেব বসু আরেকজন পঞ্চপাণ্ডব। তো মোটামুটি এইখানে কি যে যেই সাহিত্যগুলো, যেই সাহিত্যিক গুরুত্বপূর্ণ সেগুলো সব দেওয়া আছে। প্রথমে আছে দেখুন বাংলা সাহিত্য, পরে আদিযুগ, চর্যাপদ গুরুত্বপূর্ণ, আদি যুগের গুরুত্বপূর্ণ একটি বিষয় চর্যাপদ, পরে মধ্যযুগ, শ্রীকৃষ্ণ কীর্তন, বৈষ্ণব পদাবলী, জীবনী সাহিত্য আছে, নাচ সাহিত্য, মৌর্ষীয় সাহিত্য, লোক সাহিত্য। আগেও কিন্তু ডাইজেস্টেও সেম একই বিষয় ছিল, কারণ ডাইজেস্টে প্রচুর পরিমাণে বিগত বছর প্রশ্ন ছিল, এখানেও দেখুন সেম বিগত বছর প্রশ্ন আছে। দৌলত কাজী, আলাওল, চন্দ্রাবতী। সর্বশেষ একদম মধ্যযুগ এবং আধুনিক যুগের মাঝে যেই সময়টা সেটা হচ্ছে অবক্ষয় যুগ, 1760 থেকে 1860। এর একমাত্র কবি ছিল ঈশ্বরচন্দ্র গুপ্ত, এই ডাইজেস্টেও কিন্তু আমরা দেখেছি। তো একটা জিনিস খেয়াল করুন, ওইখানে কিন্তু অবক্ষয় যুগ সব মিলে হয়তো 8 থেকে 10 লাইন ছিল, কিন্তু এখানে কিন্তু অবক্ষয় যুগ যথেষ্ট বড়, প্রায় 1 থেকে 1.5 পেজ, প্রচুর তথ্য কিন্তু এখানে আছে। অর্থাৎ এইটা হচ্ছে বিস্তারিত
আর ডাইজেস্ট হচ্ছে সংক্ষিপ্ত। তো ওইখানে দেখুন অবক্ষয় যুগের 8 থেকে 10 লাইনে সেরে দিয়েছে, অর্থাৎ মোটামুটি শেষ করে ফেলেছে। আর এইখানে দেখুন এই 100 বছর অবক্ষয় যুগে একটা ডিটেলস মোটামুটি যেখানে আসার মতো সেইগুলো লিখে দিয়েছে। এরপরে বিগত বছর প্রশ্ন, সর্বশেষ আধুনিক যুগ। আধুনিক যুগের প্রথমে আধুনিক যুগের যে কথাগুলো সেগুলো বলেছে। এর আগেও দেখিয়েছিলাম ডাইজেস্টে উইলিয়াম ক্যারি ছিল, এবং বিখ্যাত যেই ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিতদের যে গ্রন্থগুলো সেগুলো রয়েছে ডাইজেস্টেও আমরা ওগুলো পেয়েছি। ইয়াং বেঙ্গল এটাও ডাইজেস্টে ছিল। এরপরে কথা সাহিত্য সহ বাংলা নাটক, কাব্য এবং সাহিত্যিকদের উপাধি এগুলো ডাইজেস্টে আছে। ছদ্মনামটা ডাইজেস্টে নেই। মুক্তিযুদ্ধ বিষয়ক, এরপরে মুক্তিযুদ্ধ এবং ভাষা আন্দোলন ভিত্তিক যেই সাহিত্যকর্ম সেগুলো ডাইজেস্টে আছে। পরবর্তীতে বাংলা সাহিত্যের দিক পালে আধুনিক যুগ শুরু হয়ে গেছে। প্যারীচাঁদ মিত্র, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র ডাইজেস্টেও কিন্তু ছিল এগুলো। মাইকেল মধুসূদন দত্ত এবং তাদের জীবনী, গিরিশচন্দ্র সেন সহ আরও সকল, প্রমোদ চৌধুরী, যত সাহিত্যিক। এরপরে দেখুন বিভূতিভূষণ। তো মোটামুটি আমরা যেটা বুঝতে পারলাম যে ডাইজেস্টে এবং সাবজেক্টিভ বইতে প্রায় একই সমসাময়িক তথ্যগুলি লেখা, কিন্তু ডাইজেস্টে একটু সংক্ষেপে করে লেখা। যেমন এর আগে দেখালাম যে ছিল অবক্ষয় যুগের যে অল্প কিছু তথ্য, এবং কবি সাহিত্যিকদের কিন্তু সামান্য তথ্য, যতটুকু গুরুত্বপূর্ণ ততটুকুই দেওয়া, কিন্তু সাবজেক্টিভ বই আপনার বিস্তারিত দেওয়া আছে। তো বিস্তারিত পড়লে আপনার সহজে মনে থাকবে। আর সাবজেক্টিভ বই যদি আপনি একবার পড়েন তাহলে ডাইজেস্ট পড়া খুব বেশি কঠিন হবে না। সাবজেক্টিভ বই পড়া শেষ হয়ে গেলে ডাইজেস্ট পড়তে আপনার সময় লাগবে। মানে সাবজেক্টিভ বই পড়া হয়ে গেলে ডাইজেস্ট অলরেডি আপনি দেখবেন খুললেই যে 50 থেকে 60% আপনি পারেন, অর্থাৎ বাকি 40% পড়তে আপনার একটু সময় লাগবে। তো এই ছিল ডাইজেস্ট পড়ব নাকি সাবজেক্টিভ পড়ব এই বিষয়ের কিছু তথ্য। এটা গেল আজকে বাংলা। এখন আমরা দেখব জিকে। কিন্তু আমি পড়েছিলাম মিহির জিকে থেকে। মিহির জিকে আমার কাছে খুব ভালো লাগে এবং বাজারে সেটা একটা বই বলা যায়। তো মিহির জিকে দেখুন বাংলাদেশ বিষয়ের সিলেবাসটা দেখি। প্রাচীনকালের ইতিহাস, প্রাচীন রাজবংশ, মুসলিম শাসন, ইউরোপীয়দের আগমন, বিভিন্ন সংস্কার আন্দোলন, মুক্তিবাহিনী, পাক বাহিনী, বাংলাদেশ অভ্যুদয়ের ইতিহাস, মহান মুক্তিযুদ্ধ, আদমশুমারি, বাংলাদেশের কৃষি, বিচার বিভাগ, আইন বিভাগ, খনিজ সম্পদ, অর্জন, বিভিন্ন গণমাধ্যম, এগুলো হচ্ছে মুদ্রা ব্যবস্থা, এসব আছে। তো এই হচ্ছে প্রাচীন বাংলার জনপদ। এটা হচ্ছে সাবজেক্টিভ বই মিহির জিকে থেকে, দেখুন লেখা আছে মিহির জিকে। তো সাবজেক্টিভ বইয়ে এই হচ্ছে সিলেবাসটা দেখালাম। সিলেবাস যা সেগুলো তো ভেতরে জাস্ট ওগুলোই লেখা আছে, ওই বিষয়ে লেখা আছে সাবজেক্টিভ বইয়ে। এখন আমরা দেখব ডাইজেস্ট থেকে বাংলাদেশ বিষয়বলী। হচ্ছে ডাইজেস্ট। আমরা চলে যাই বাংলাদেশ বিষয়বলীর সূচিতে। দেখুন বাংলাদেশ বিষয়বলী এখানে কি আছে। প্রাচীনকাল থেকে সমসাময়িক কালের ইতিহাস, অর্থাৎ সিলেবাসটা একই রকমের দেওয়া। তো যেহেতু সিলেবাসটা একই, আমরা একটু ভেতরে গিয়ে দেখব যে আসলে ভেতরের কীরকম তথ্য দেওয়া এবং সাবজেক্টিভ বইয়ের তথ্যগুলো কেমন ছিল সে বিষয়ে একটু দেখলে আমরা বুঝতে পারবো। আমরা যদি মুক্তিযুদ্ধ বিষয়ে আমাদের প্রথম একটা যে টপিক দেখি, যে টপিকটা হচ্ছে, আমরা শুরু থেকে দেখি যে প্রাচীনকাল হতে সমসাময়িক কৃষ্টি। দেখুন বাঙালি জাতির উদ্ভব ও বিকাশ সে বিষয়ে বলা আছে। সাবজেক্টিভ বইতেও সেম ছিল। প্রাচীন বাংলার জনপদ, প্রাচীন বাংলার জনপদগুলো কিন্তু আলাদা করে দিয়েছে, পুণ্ড, গৌড়, বঙ্গ, সমতট। এরপরে দেখুন বক্স আকারে বা একটা খাপ আকারে এখানে কিন্তু করে দেওয়া আছে প্রাচীন বাংলার জনপদগুলো, পুণ্ড, বরেন্দ্র, তারপরে হচ্ছে হলো বঙ্গ, সমতট, কোন কোন অঞ্চল ব্যবহার হয়েছে সেটাও লেখা আছে। তো আমরা এই যে দেখুন সাবজেক্টিভেও কিন্তু সেম, মিহির জিকের যে সাবজেক্টিভ বই পুণ্ড, সেখানে কিন্তু আলাদা করে পুণ্ড, বঙ্গ, সমতট, হরিকেল, গৌড় এগুলো লেখা আছে। 46 কিন্তু এখান থেকে প্রশ্ন এসেছিল। তো দেখতেই পাচ্ছি যে সাবজেক্টিভে এবং ডাইজেস্টে তেমন কোনো অমিল নেই, প্রায় সবই একই সেম তথ্য, খালি জাস্ট একটু লেখা একটু ডিফারেন্স। এখানে একটু মানে বেশি করে আপনার দেখুন অল্প জায়গার মধ্যে লিখে ফেলেছে,
ওইখানে একটু বিস্তারিত দেওয়ার চেষ্টা করেছে। তো এই ছিল মূলত সাবজেক্টিভ এবং আসলে আমাদের সাবজেক্ট পড়া উচিত নাকি ডাইজেস্ট পড়া উচিত। আমি মনে করি সাবজেক্টিভ পড়া হয়ে গেলে আপনি ডাইজেস্টের অলরেডি 70% পেরে যাবেন, বা তার থেকেও বেশি হতে পারে, 60 থেকে 70%। তো 70% পেরে গেলে আপনার কিন্তু একটা গাঠনিক প্রস্তুতি হয়ে যায়। তো আমি মনে করি যে সকলে আমরা শুরুতে যদি একটা সাবজেক্টিভ বই পড়ে নেই, তারপরে ডাইজেস্টটা ধরলে শেষ হয়ে যাবে দ্রুতই। শুধু আমি মনে করি না যে প্রথমেই ডাইজেস্ট পড়া উচিত, কারণ সাবজেক্টিভ বই পড়া উচিত, তারপরে ডাইজেস্ট ধরা উচিত। কারণ সাবজেক্টিভ বই পড়লে আপনি অলরেডি ডাইজেস্টের 60 থেকে 70% পাচ্ছেন। তো আপনি আগে সাবজেক্টিভ পড়েন, তারপরে আপনি 3-4 মাস ডাইজেস্ট পড়েন, ইনশাল্লাহ ভালো করতে পারবেন। তো আজকে দেখালাম যে ডাইজেস্ট আসিটিভ এবং সাবজেক্টিভ আসলে কোনটা পড়া উচিত। ডাইজেস্ট পড়বেন ঠিক আছে, কিন্তু সাবজেক্টিভ শেষ করেন, ডাইজেস্ট অটোমেটিক্যালি ইনশাল্লাহ পেরে যাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন এবং আমার সাথেই থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।